জয়গুরু বন্দে পুরুষোত্তম। আশা করি পরম পিতার দয়ায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সত্যান্বেষণ ব্যাখ্যার 17তম পর্বে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের যে আলোচ্য বাণীটি থাকবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, হাইলাইট করা রয়েছে। তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। এই বাণীটি সম্পর্কে পরম পূজ্যপাল শেষে বরদা যে ব্যাখ্যা তিনি দিয়েছেন, আলোচনা করেছেন, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন আজকে আলোচনার মূল পর্বে যাওয়া যাক। পর্ব 17। বাণীটি আবারও বলি, তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। বাণীটি পাঠ করার পর শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন, এর মধ্যে আলস্য অংশটুকু কি? হাইলাইট করা অংশে খেয়াল রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কার্সরের দিকে খেয়াল রাখবেন। হরিপদদা, তুমি যাই দেখো না কেন, এখানে যাই বলতে কি বুঝবো? শ্রী পিতৃদেব বলছেন, কে বলবে? তিনি তারপর গুরু কিঙ্করদা তিনি বলছেন মুরারিদা বলবে। তো মুরারিদাকে সবাই ধরলো যে মুরারিদা আপনি কিছু বলেন। তো মুরারিদা কিছু বললেন, কিন্তু বিষয়টা পরিষ্কার হচ্ছে না দেখে শ্রী পিতৃদেব বললেন, সহজ উদাহরণ দিয়ে আমরা সবাই যেন বুঝতে পারি। তো অতঃপর শ্রী পিতৃদেব বললেন, মানুষের মধ্যে ভালো গুণ আছে। বলছেন মানুষের মধ্যে ভালো গুণ আছে, মন্দও আছে। ঠাকুর বলছেন তার ভালো গুণটা দেখো, ভালোরই চর্চা করো। তো মানুষের ভিতর ভালো মন্দ দুই গুণই আছে এবং ভিত্তিতে বলছেন যে আমাদের উচিত সে ভালো গুণটাকে দেখা। তো গুরু কিঙ্করদা তিনি বলছেন যে পূজা করতে যাচ্ছি, আসনে বসে দেখি চাঁদ মালাটা নাই। কাছে ছেলেগুলো ছিল, ভাবছি ওরাই নিয়েছে। তাদের নিয়ে নানা নিন্দা বান্দা করছি, পরে দেখি আমারই হাত থেকে রাস্তায় পড়ে গেছে। যদি বলতাম গেছে তো গেছে, কি হয়েছে, তাহলে খারাপ দেখা হতো না। তো কিন্তু তিনি এখানে বলছেন যে ছেলেগুলি কাছে ছিল বলে তাদের নিয়ে নিন্দা বান্দা বা তিনি ভেবে নিয়েছেন যে আসলে সাদমালাটা ছেলেগুলো নিয়েছে। তো এটি আসলে খারাপ বিষয়টি তো হয়তো বা আপনার বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে এসেছে পিতৃদেব হরিপদ দাকে জিজ্ঞাসা করলেন, খারাপ দেখলে কি হয়? তো হরিপদ দা বললেন, খারাপ দেখলে তো খারাপই হয়। তো পিতৃদেব বললেন যে ভালো দেখলে তাহলে কি হয়? তো আবার হরিপদ বললেন যে ভালো দেখলে ভালোই হয়। তো পিতৃদেব বললেন, খারাপ দেখলে খারাপ ক্রিয়া হয়। আর গুরু কিঙ্করদা বলছেন তখন যে সুশীলদা নামে এক দাদা খক খক করে ঘরের মধ্যে কেশে থুতু ফেলে। তিত্রী তাকে বলল, থুতু ফেললে কেন? সুশীলদা বলল, তুমি পরিষ্কার করো। হরিপদদা তো তিনি বলছেন যে সেবা করার সুযোগ পেয়েছি, তিত্রী এরকম ভাবলে পারতো। পিতৃদেব তো এখন বলছেন যে কাশের উদাহরণ দিলি, হ্যাঁ কাশের গল্পই করছি। মহাত্মাজি অর্থাৎ মহাত্মা গান্ধী তিনি ভাগলপুর যাচ্ছেন। তো থার্ড ক্লাস কম্পার্টমেন্টে উঠেছেন। পাশে এক বিহারি ব্যবসায়ী বসে আছেন। লোকটি গাড়ির মধ্যেই থুতু ফেললো। হ্যাঁ, মহাত্মাজি মিষ্টি করে বললেন, এত লোক কম্পার্টমেন্টে আছে, আপনি বাইরে ফেলুন। সে বলল, না এখানেই ফেলবো। মহাত্মাজি খবরের কাগজ পড়ছিলেন। খবরের কাগজের টুকরো দিয়ে তিনি ওই কাজ বাইরে ফেলে দিলেন। তো এমনই করে 3 থেকে 4 বার ফেলার পর আর ফেলেনি। তো কিছুক্ষণ পর ট্রেন ভাগলপুর স্টেশন পৌঁছে গেল। প্ল্যাটফর্মে বিরাট ভিড়। মহাত্মা গান্ধীকে রিসিভ করার জন্য মালা নিয়ে বহু লোক অপেক্ষা করছিল। বন্দে মাতরম ধ্বনি দিয়ে ফুলের মালা নিয়ে মহাত্মাজিকে অভ্যর্থনা জানাবে। সেই ব্যবসায়ীটি বুঝতে পারলো ইনিই মহাত্মা গান্ধী। তখন খুব লজ্জিত হলো এবং পুনঃ পুনঃ ক্ষমা প্রার্থনা করলো। হ্যাঁ, তো মহাত্মা অশ্বিনী কুমার দত্ত সম্বন্ধেও এক কাহিনী আছে। তো দুপুর বেলা রাস্তার ধারে বাড়ির সামনে এক যুবক ও একজন যুবতী বসে আছে। যুবতীর বিধবার পোশাক। অশ্বিনী দত্তের সাথে তার বন্ধু আছে। বন্ধু দেখে বলছে, দুপুরবেলা কেমন মেয়ে মানুষ নিয়ে গল্প করছে, দেশের মানুষের কেমন অবনতি। তো অশ্বিনী বাবুর সাথে সাথে বললেন যে ওই মেয়েটি কোনো আত্মীয় হবে বোধহয়।
কৌতূহল নিরসন করতে বন্ধু খোঁজ নিয়ে জানলেন ওই মহিলা যুবকটির বৌদি। তো মা অসুস্থ, মায়ের জন্য বোতলে গঙ্গা জল নিয়ে যাচ্ছে। তো বন্ধুটি লজ্জিত হলো এবং ভুল কমেন্ট করার জন্য। তো বিষয়টি খুবই আপনারা দেখলেন যে আসলে মানুষের মনের যে ভাবনা চিন্তা সেটি আসলে সবসময় সঠিক হয় না। এবং ঠাকুর সত্যানুর সময় বলছেন যে কোনো বিষয় সম্পর্কে যদি গভীরভাবে না জানা যায় তাহলে সে বিষয়ে আসলে মন্তব্য করলে ঠিক নয়। এবং হ্যাঁ, সেটি করলে কি হয়, সেটি করলে আপনারা দেখলেন যে দুইটি ঘটনা আমরা জানলাম সেখানে। তো এইভাবে কিন্তু মানুষের ভুলগুলি হয়ে থাকে। এর থেকে কিন্তু ছোট ছোট ভুল থেকে বড় ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো রেফারেন্সটি এখানে কোট করা হয়েছে ইষ্ট প্রসঙ্গে তারিখ 10-12-75 ইংরেজি। তো বাণীটি আলোচনার কালে সকলের কাছে অর্থ ঠিক মতো বোধগম্য না হওয়া এসএসসি বর্দা বললেন, বর্দা মানে দেবী, তো ধরো কেউ যদি ভুল কিছু করে তাকে কিছু বলবো না, এখন যদি কিছু বলি তবে ভেবে দেখতে হবে এর প্রতিক্রিয়া কি হতে পারে, না বললেই বা কি ক্রিয়া হবে। আমি যদি বুঝিয়ে মিষ্টি করেই বলি বা কড়া করেই বলি তার ভিতর আমি থাকেই। তো কেউ হয়তো প্রস্রাব করে জল দেয়নি, হ্যাঁ, তো তুমি সবাইকে সে কথা বলে সে ফাটিয়ে দিলে, বুঝলে না, এতে তার ইগো আরো বেড়ে গেল। তোমার ঠিক মতো বলবার ধৈর্যও নেই। ঠাকুর সদাচারের কথা বলেছেন তাই তুমি তাকে বললে। যদি বলতেই হয় তবে সদাচার সম্বন্ধে অন্য কোথাও আস্তে আস্তে তুলে ধরতে হয় যাতে তার বোধে আসে, তখন সে জীবনীয় আচার বিচারগুলি না মেনেই পারে না। আর এইভাবেই আমার মধ্যে ভালো যা কিছু তা অন্যের মধ্যে প্রতিষ্ঠা করার সুযোগ পাবো। তো আর আমার অভ্যাস স্বভাবগত হয়ে উঠবে। যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি রেফারেন্সটি কোট করা হয়েছে তারিখ 21/5/71 ইংরেজি, প্রসঙ্গ সত্যানুসরণ পৃষ্ঠা 39 এবং 40। তো আপনারা দেখলেন যে তাই যাই আমরা দেখি না কেন, চমৎকার এই বাণীটি আমরা কিন্তু ব্যাখ্যা জেনে নিলাম। যাই দেখি না কেন আমরা অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকু দেখার আমরা চেষ্টা করবো এবং এই অভ্যাস আমরা যেন মজ্জাগত করে ফেলি। হ্যাঁ, তো সেটি আমরা প্রথমে যদি আমরা কোনো বিষয় নিয়ে আসলে আমাদের ভিতরে নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসে তাহলে আসলে ভালো কিছু হওয়া সম্ভব নয় আসলে। তো আমরা পরবর্তী বাণীতে চলে যাব। আমি স্ক্রিনটা শেয়ার করবো আপনাদের সঙ্গে, আপনারা যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। তো পরবর্তী বাণী, তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িত হয়ে থাকে, আমি স্ক্রিনটা শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে, আর মনে মনে তুমি নিজের স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। এই বাণীটি ব্যাখ্যা আমরা জেনে নেব। পরম পূজ্য বাচস্পতি বর্দা কর্তৃক ব্যাখ্যা, তাকে পিতৃদেব বলে সম্বোধন করা হয়েছে এখানে, আপনারা হয়তো বা দেখেছেন, খেয়াল করেছেন। তো নিত্য ঠিক আছে, যিনি জিজ্ঞাসা করছেন নিত্যানন্দ, হ্যাঁ না ঠিক নেই। তো বর্দা বলছেন তোমার সম্বন্ধে কেউ বললো নিত্য ছেলেটা ভালো, কিন্তু একজন বললো ভালো না কাঁচকলা, তখন তুমি ওই কোনো কথা বলবে না, মতামত প্রকাশ করবে না, কারণ কিছু বলতে গেলেই নিন্দা বেরিয়ে যাবে। তো বাণীটি কি ছিল আমরা যদি আবার দেখি, তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে, আর মনে মনে তুমি নিজের স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। হ্যাঁ, তো এটা আমরা দেখলাম। তো এই পর্যন্তই এই বাণীটি। আমরা পরবর্তী বাণীতে চলে যাব। তারপর দেখলাম যদি আমাদের বাণীটি চমৎকার হয় যে আমাদের ভাষা যদি, আমাদের বলার যে ভাষা ভঙ্গিমা সেটি যদি কুৎসা কলঙ্ক জড়িত হয়ে থাকে, অর্থাৎ অপরের যদি আমরা কোনো সুখ্যাতি করতে না পারি, তবে কারো প্রতি আমরা যেন এমন মতামত প্রকাশ না করি। হ্যাঁ, আর যদি করি তাহলে মনে মনে আমি আমার স্বভাবকে যেন আমরা পাল্টে ফেলি কিভাবে, এবং আমি আমার এই স্বভাবকে আমি যেন ঘৃণা করি কিভাবে আমরা, তা না হলে ভবিষ্যতে কুৎসা নরক সেটি কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। এবং তাই
আমরা কারোর প্রতি যেন কোনো মতামত প্রকাশ না করি যদি তার সুখ্যাতি করতে না পারি। বাণীটি আপনারা দেখলেন, খুবই অল্প কথায় বাণীটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। বা পরবর্তী বাণীতে চলে যাব। পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে, এই বাণীটি আমরা শেয়ার করতেছি আপনাদের স্ক্রিনটা দেখেন, আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন। পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাত সারে ভালো হয়ে পড়ে। চমৎকার এই বাণীটি নিত্যদাদী অজ্ঞাত স্বরে ভালো হয়ে পড়ে কেমন করে, আসলে তিনি জিজ্ঞাসা করলেন। বরদা বললাম, ধরো আমার পাহাড় মুলুকে বাস করা অভ্যাস। পাহাড় দেখেছিস, উঁচু নিচু, হ্যাঁ আপনারা পাহাড় দেখেছেন, চলতে চলতে শেষে উঁচু নিচু বোধ থাকে না। আবার ছেলেবেলায় সরু আলের উপর দিয়ে সাইকেল নিয়ে চলে যেতাম। আমার বাড়িতে চেঁচামেচি করার অভ্যাস, কিন্তু বাইরে আস্তে আস্তে কথা বলি, ওটা অভ্যাস। তো স্কুলে একটা মেয়ে টিফিন খাওয়ার সময় অপরের দিকে অভ্যাস করলো। প্রথম প্রথম অসময়ে খেত, পরে সময় মতো খেত। কুতুন আসলো বিলাত থেকে, ও তো আগে আমার থেকে চেঁচিয়ে কথা বলতো, কিন্তু ও এখন অভ্যাস করেছে ছোট ছোট আস্তে আস্তে করে কথা বলছে। ওদেশ থেকে অ্যামেন্ডমেন্ট করেছে, অর্থাৎ সংশোধন করেছে। যেমন সদাচার পালন, বানান ভুল রয়েছে, সদাচার লেখা, আসলে এটা সদাচার হবে, সদাচার পালন। আর যে এনভায়রনমেন্ট বা পরিবেশ থেকে চলাফেরা করো সেখানে সে পেশাব করার সময় জল নেয়। সদাচার যা আগে পালন করতো না এখন তা করছে। তো এটি রেফারেন্স কোট করা আছে নবনীকান্ত রায় চৌধুরীর দিনলিপি। অর্থাৎ আমরা কি বুঝলাম এখানে? তো পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাত সারে ভালো হয়ে পড়া। তাই নিন্দা পরে নিন্দা করলে আসলে সেটি আসলে আস্তে আস্তে নিজের ভিতরে চলে আসে, এবং পরে যদি সুখ্যাতি করি অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাত সারে ভালো হয়ে পড়ে, যেমনটি বলা হচ্ছে এখানে। এবং তাহলে বলতে হয় যে তাহলে কি তার যে খারাপ গুণটি রয়েছে সেটি কি আমি তাকে বলবো না, সংশোধন করে দিব না? যদি আপনার কাছের কোনো মানুষ হয়ে থাকে অবশ্যই আপনি এমন ভাবে বলবেন। ঠাকুরের যে ছড়া বানানটি রয়েছে যে কথা কইবি গুড়ের মতো লেপ্টে রবে গায়ে, মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানে ধায়। কথা কইবি গুড়ের মতো লেপ্টে রবে গায়ে, মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানে ধায়। পরম প্রেমময় ঠাকুর অসংখ্য ছড়া বাণী রয়েছে। মানুষ আপনি টাকা পয়সা যত পারিস মানুষ ধর, অন্য বাসায় নিজে থাকি ধর্ম বলে জানিস তাকে। হ্যাঁ, তার এই বাণীগুলি আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা আপনাদের জন্য একটি আহ্বান, আপনারা একটি অ্যানাউন্সমেন্ট আমি দিতে চাই। আপনারা জানেন যে আগামী মাস থেকে, অর্থাৎ জানুয়ারি এবং তার পরবর্তী মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই 2 মাস বাণী কমেন্টিং 2024-25। তো আপনারা এখানে বাণী কমেন্ট করতে পারবেন অনুচ্ছেদ 1 থেকে 7টি খণ্ড এবং শাশ্বতী এবং সম্বিতি, এই কয়েকটি গ্রন্থ থেকে যে ছড়া বাণীগুলি রয়েছে সেগুলি আপনারা কমেন্ট করবেন, এবং একটি কমেন্টে সর্বোচ্চ 10টি বাণী সংযোজন করতে পারবেন। এছাড়া সর্বোচ্চ বাণী কমেন্ট যতগুলি আপনারা করবেন তার থেকে প্রথম 7 জনকে পুরস্কৃত করা হবে। প্রথম 2 জন আকর্ষণীয় পুরস্কার পাবেন এবং পরবর্তী 5 জন একটি করে শ্রীমদ্ ভগবত গীতা পাবেন। তো আমাদের যে মেন ফিচার রয়েছে ঠাকুরের বাড়ির সৎসঙ্গ ফেসবুক পেজ, সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন, বিস্তারিত বলা হয়েছে। এবং আমি চাইবো আপনারা সকলেই অংশ নেবেন এবং বাণী কমেন্টিং 2024-25 আর প্রতিটি স্ক্রিনশট এবং আমাদের ঠাকুরের বাড়ির সৎসঙ্গ ফেসবুক পেজে মেনশন দিবেন এবং 5 জন বন্ধুকে আপনারা মেনশন দিবেন। এই শর্তগুলি আপনারা ফলো করলে এবং সর্বোচ্চ কমেন্ট করলে আপনারা পুরস্কার পেয়ে যাবেন। যিনি প্রথম হবেন তিনি একটি সত্যানুসরণ, একটি আলোচনা প্রসঙ্গে সুন্দর একটি আমাদের ফেসবুক পেজ যে লোগোটি রয়েছে লোগোর সহ একটি সুন্দর গেঞ্জি পেয়ে যাবেন। এছাড়া তো এইগুলি, এবং যিনি দ্বিতীয় হবেন তিনি একটি সত্যানুসরণ, একটি শ্রীমদ্ ভগবত গীতা, সুন্দর একটি গেঞ্জি পেয়ে যাবেন। সর্বশেষ 5 জন একটি করে শ্রীমদ্ ভগবত গীতা। তো প্রত্যেকে নিয়মিত যাজন এবং ইষ্টভীতি করবেন। যাজন ইষ্টভীতি হচ্ছে মহা ঔষধ, জুড়ে মহা ঔষধ হচ্ছে যাজন এবং ইষ্টভীতি
যখন মানুষ নিজে জানা, জব ধ্যান নাম এগুলি নিজে জানা এবং শাস্ত্র অধ্যয়ন করা এবং এগুলি অন্যকে জানানো হচ্ছে যাজন এবং ইষ্টভীতি, এগুলি প্রতিনিয়ত আপনাদের করতে হবে, তাহলে তার ফলাফল আপনারা হাতে হাতে পাবেন, বিষয়ে কোনো সন্দেহ নয় এবং গ্যারান্টি। তো এইরকম গ্যারান্টি যুগে পুরুষোত্তম সেই পুরুষোত্তম পরম্পরা যুগে পুরুষোত্তম তিনি মহাকলিকে অবতারী, আপনারা জানেন সকলেই এ বিষয়ে। তো সকলে ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। পরবর্তী পর্ব 18 দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সকলে। জয় গুরু।